আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। দেখো 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 10 = 10। 1 নম্বর দেখে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে, এরপর হচ্ছে রায়বেরিলিতে, বারাসাতে। এখানে সঠিক উত্তর হবে আরবে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। প্রথম পাটের কারখানা চালু হয় 1855, 1853, 1850 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে প্রথম পাটের কারখানা চালু হয়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন 1878 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। তারপর বাংলা, বিহার ও ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হলো চিরস্থায়ী রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্ত। তো বাংলা, বিহার, ওড়িশায় যে ভূমি বন্দোবস্ত হয়েছিল তা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ইজারাদারি ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। তো ইজারাদারি ব্যবস্থা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করেন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, জ্যোতিরাও ফুলে, স্বামী দয়ানন্দ সরস্বতী। তো জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ এটা প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ। তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নওরোজি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী। এটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে পুনায়, সুরাটে না কলকাতায়। সঠিক উত্তর সুরাটে। এরপরের প্রশ্ন হচ্ছে ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831, 1832, 1833 খ্রিস্টাব্দে। তো ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠা হয় 1936 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। তো ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ভারত সভা, হিন্দু মেলা, জমিদার সভা। উত্তর হচ্ছে জমিদার সভা। মহারাষ্ট্রের শিবাজী উৎসব চালু করেন বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 2 নম্বরে হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও 10টি। 1 × 10 = 10। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে পাস হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম কি? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের নাম হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস। এরপরের প্রশ্ন 1838 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়? তো 1838 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলন আয়োজন করা হয় কলকাতায়। ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় কোথায়? তো এটা উত্তর হবে বোম্বাইতে। শূন্যস্থান পূরণ করো। ডিরোজিওর অনুগামীরা ড্যাশ নামে পরিচিত? ডিরোজিওর অনুগামীরা নববঙ্গ ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ঠিক না ভুল লেখো। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, যেটা হবে ঠিক। এরপর হচ্ছে বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয় কবে? 1905 খ্রিস্টাব্দে, 19 জুলাই। নেক্সট হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরের প্রশ্ন হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হবে বেমানান শব্দ। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তারপর দেখো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় চালু হয়েছিল? তো ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয়েছিল হুগলির রিসরায়। শিবাজী উৎসবকে প্রবর্তন করেন বাল গঙ্গাধর তিলক। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ নামী আইন কে চালু করেন? লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন। 3 নম্বরে দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রশ্নগুলোর মান হচ্ছে এখানে 2 নম্বর করে। 1 দাগের প্রশ্ন নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? তো 19বিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী
ইয়াং বেঙ্গল বা নববঙ্গ নামে পরিচিত। 2 নম্বর, কে কত খ্রিস্টাব্দে নববঙ্গ কার্যকর করেছিলেন? তো 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে নববঙ্গ কার্যকর হয়, বঙ্গভঙ্গ কার্যকর হয়। তারপর দেখুন সভা সমিতির যুগ কাকে বলে? তো 1857 সালের বিদ্রোহের পর 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে ভারত সাধারণভাবে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়। এরপর 4 নম্বর, ভারতে কবে কার আমলে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়? লর্ড ডালহৌসির আমলে ভারতে সর্বপ্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। তার আমলে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেলপথ স্থাপিত হয়। কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়? 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন সদস্য নিয়ে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। এর পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? তো ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে ইংরেজরা সম্পূর্ণভাবে নিজ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতে রেলপথ স্থাপনের উদ্যোগী হয়েছিল লর্ড ডালহৌসি। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইংরেজ সেনাবাহিনী দ্রুত পৌঁছে দেওয়া, শিল্প বৃদ্ধি করা, দূরবর্তী অঞ্চল থেকে মালপত্র আমদানি করার জন্য রেলপথ স্থাপন করেন। 7 নম্বর, ইলবার্ট বিল বিতর্ক কী? 1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইনবিধি অনুসারে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকদের ছিল না, অথচ তাদের অধস্তন ইউরোপীয় বিচারকগণ এই ক্ষমতার অধিকারী ছিলেন। জাতিভেদ সৃষ্টিকারী এই জঘন্য আইন পরিবর্তন করার জন্য ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কর্টনি ইলবার্ট একটি খসড়া আইন প্রস্তুত করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত। 8 নম্বর দেখা হচ্ছে তিতুমির কেন বিখ্যাত? তো তিতুমির ওহাবি আন্দোলনে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। তারপরে দেখো মুন্ডা বিদ্রোহের 2টি কারণ লেখো। তো 1 নম্বর কারণ কি না, জমির উপর অধিকার হারানো। ইংরেজ শাসন প্রবর্তিত হলে বাইরের থেকে লোভী মানুষরা মুন্ডাদের জমি জায়গা কুক্ষিগত করে নিতে থাকে এবং মুন্ডাদের বিতাড়িত করে সেই জমিগুলি দখল করে নিলে মুন্ডারা ক্ষুব্ধ হয়। 2 নম্বর, খুদ কাঠি প্রথার অবসান। ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যবাহী কাঠি প্রথা এবং জমির উপর যৌথ মালিকানার অবসান ঘটিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত করলে মুন্ডারা বিদ্রোহী হয়ে ওঠে। 4 নম্বর দেখো টিকা লিখতে হবে, যে কোনো 4টি, 3, 4, 12 নম্বর। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া রয়েছে। প্রথম দেখো টিকা লিখতে হবে সূর্যাস্ত আইন সম্পর্কে। 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। 2 নম্বর টিকা লেখো বয়কট ও স্বদেশী আন্দোলন সম্পর্কে। তো বয়কট আন্দোলন কি? দেখো বয়কট কথার অর্থ হলো বর্জন। ব্রিটিশ বিরোধী প্রতিবাদী আন্দোলনের মুখ্য কর্মসূচি হলো বয়কট। বয়কটের উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জনের দ্বারা ব্রিটিশ পুঁজির ওপর আঘাত হানা। আর স্বদেশী আন্দোলন এটা কি না, বয়কটের পরিপূরক হিসাবে স্বদেশী চিন্তাধারার বিকাশ ঘটে। 20 শতকের গোড়ার দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী কথার অর্থ ছিল বিলাতি জিনিসপত্র ও চিন্তাধারার বদলে দেশীয় জিনিসপত্র ও চিন্তাধারাকে গ্রহণ করার নীতি বা আদর্শ। তার অন্যতম ফলশ্রুতি ছিল স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার। স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার বৃদ্ধির ফলে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে। স্বদেশী মৃতপ্রায় শিল্পের পুনরুজ্জীবন ঘটবে। এরপর টিকা লিখতে হবে নীল বিদ্রোহ সম্পর্কে। তো নীল বিদ্রোহ 1859 সালে সংঘটিত একটি কৃষক বিদ্রোহ, যা বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় এবং 1 বছরেরও বেশি সময় ধরে চলে। গ্রাম্য সমাজের প্রধানরা এবং বৃহৎ কৃষকরা সবচেয়ে সক্রিয়ভাবে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।
তারপর হচ্ছে টিকা লিখতে হবে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে। ঊনবিংশ শতকে কলকাতার হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে বাংলায় এক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ডিরোজিও নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। নম্বর থেকে মরলে মিন্টো সংস্কার আইন সম্বন্ধে যা জানাও লেখন। তো 19 শতকের শেষ ভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্ত শাসনের দাবি জানাতে থাকে। ধীরে ধীরে ইংরেজ সরকারের নামে সমস্যার উদ্ভব হয়। এরপর হচ্ছে দেখো ব্রিটিশ বিশেষ করে চরমপন্থী আন্দোলন যা সরকারের চিন্তার কারণ হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন। এই অবস্থায় ভারতের জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1909 খ্রিস্টাব্দে ভারত সচিব জন মরলে ও বড়লাট লর্ড মিন্টো একটি শাসনতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা করেন। এই শাসন সংস্কার মরলে মিন্টো সংস্কার নামে সংস্কার আইন বা 1909 সালের কাউন্সিল আইন নামে পরিচিত। 5 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 8-10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো। তো 1 নম্বর হচ্ছে ধর্মীয় সংস্কার সম্পর্কে আমরা লিখছি। জাতিভেদ প্রথা, সংকীর্ণতা, দুর্নীতি, কুসংস্কার রাজা রামমোহনকে ব্যথিত করেছিল। নিজের ধর্ম ভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপাসনায় যোগ দিতে পারত। 2 নম্বর হচ্ছে সমাজ সংস্কার। নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার সহযোগিতায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কৌলিন্য প্রথা ও গঙ্গায় সন্তান বিসর্জনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা সংস্কার। রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পুরোপুরি সমর্থন জানান। তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নতুন ভারত গড়ে উঠবে। এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন ডেভিড হিয়ারের সহযোগী। 1822 সালে নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কার। উচ্চ হারে খাজনা আদায়, জমিদারের অত্যাচার প্রভৃতি সামাজিক উৎপীড়ন ও শোষণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জুরির সাহায্যে বিচার, উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন তিনি। নেক্সট হচ্ছে উপসংহার দিয়ে আমরা লিখছি, সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। এরপর হচ্ছে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব, এটা বর্ণনা করতে হবে। তো চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্ব এর চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। 3 নম্বর সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কী ছিল? এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে রাজস্ব আরোপ। আদিবাসী সাঁওতালরা অরণ্য অঞ্চলের পতিত জমি উদ্ধার করে চাষবাস করে সেই জমিকে উর্বর করে তোলে। ব্রিটিশ শাসনকালে সরকার নিযুক্ত জমিদাররা সেই জমির উপর উচ্চ হারে রাজস্ব চাপালে সাঁওতাল কৃষকরা জমি ছেড়ে দিতে বাধ্য হয়। 3 নম্বর হচ্ছে, এটা 2 নম্বর পয়েন্ট হবে, ঠিক আছে। দেখো, মহাজনদের শোষণ। সাঁওতালরা নগদে ভূমি রাজস্ব ও অন্যান্য কর পরিশোধে বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নিতে বাধ্য হতো। পরবর্তীকালে ঋণের দায়ে তার জমি ফসল বলদ কেড়ে নেওয়া হতো। এরপর হচ্ছে, এটা 3 নম্বর হবে, ঠিক আছে। রেলপথ নির্মাণ। সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে রেলপথ নির্মাণের কাজে সাঁওতাল শ্রমিকদের নিয়োগ করে তাদের খুব কম মজুরি দেওয়া হতো। তাছাড়া রেলের ঠিকাদার ও ইংরেজ কর্মচারীরা সাঁওতাল পরিবারগুলির উপর নানাভাবে অত্যাচার করত।
সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও বিদ্রোহের ফলাফল ও গুরুত্বকে মোটেই অস্বীকার করা যায় না। যেমন হচ্ছে 1 নম্বর ব্যাপকতা। আদিবাসী সাঁওতালরা এই বিদ্রোহ শুরু করলেও এই ক্ষোভের আগুন নিম্ন বর্ণের কামার, কুমোর, তাঁতি, ডোম, গোয়ালা প্রভৃতি হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে সাঁওতাল পরগনা গঠন। সরকার সাঁওতালদের কৃষক উপজাতি হিসাবে ঘোষণা করে ছোটনাগপুর অঞ্চলে তাদের জন্য সাঁওতাল পরগনা জেলা গঠন করে দেয়। 3 নম্বর সাঁওতালদের নিজস্ব আইন। সরকার ঘোষণা করে যে সাঁওতাল পরগনায় ব্রিটিশ আইন কার্যকর হবে না, সেখানে সাঁওতালদের চিরাচরিত নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা কার্যকরী হবে। নেক্সট 5-এর 4 নম্বর দাগে ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্বন্ধে জানানো লেখন। তো ঔপনিবেশিক ভারতে রাজনৈতিক ও সামরিক প্রয়োজনীয় টেলিফোন প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্তের সমস্ত জরুরি তথ্য ও সংবাদ অতি দ্রুত শাসন কেন্দ্রে পৌঁছাতে টেলিগ্রাফ ব্যবস্থা ছিল বেশি নির্ভরযোগ্য। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। 1856-তে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল, যা 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল। 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধে রেঙ্গুনের পরাজয়ের খবর টেলিগ্রাফের মাধ্যমে লর্ড ডালহৌসি কলকাতায় বসেই পেয়েছিলেন। বলা হতো টেলিগ্রাফই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথাও টেলিগ্রাফের মাধ্যমে প্রশাসনের কেন্দ্রগুলিতে পৌঁছে যেত। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ ঘটে। এর ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ভারতবর্ষের উপর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত আরও সুদৃঢ় হয়। তো দেখো, এই প্রশ্নোত্তরগুলোর যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলোকে নিতে পারো। প্রথমে তোমাদের গুগল প্লে স্টোর থেকে বা ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে নিতে হবে, এবং রেজিস্টার করার জন্য তোমাদের নাম, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, সিটি এখানে নিজের এলাকার নাম লিখবে, পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে তারপর রেজিস্টার করবে, এবং নেক্সট টাইমে যখন লগ ইন করবে তখন এই সেম ফোন নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে অ্যাপের মধ্যে তোমাদের কিছু ফ্রি কোর্স রয়েছে, কিছু ফ্রি ভিডিওস রয়েছে এবং পেইড কোর্স রয়েছে, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো তোমাদের এখান থেকে কিন্তু নিতে পারো। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।